আজকের ম্যাচ যে ম্যাচটা জিতেও যেন কিছু জায়গায় হেরে গেল আর্জেন্টিনা। সত্যি কথা বলতে ম্যাচটা যখন অতিরিক্ত সময়ে গড়ালো তখন আমার মনে হচ্ছিল আমি যেন আবার 2022 সালে বিশ্বকাপ ফাইনাল দেখছি। সেই একই রুদ্ধশ্বাস উত্তেজনা, প্রতিটি আক্রমণে বুক ধড়ফড়, প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল একটি ছোট ভুলেই হয়তো সব কিছু শেষ করে দিতে পারে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো এবার প্রতিপক্ষ ফ্রান্স নয়, এবার প্রতিপক্ষ ছিল কেপ ভার্দে। টুর্নামেন্ট শুরুর আগে খুব কম মানুষই গুরুত্ব দিয়েছিল এই দলকে। র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার থেকে অনেক পিছিয়ে থাকা একটি দল যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এভাবে কাঁপিয়ে দিতে পারে সেটা হয়তো খুব কম মানুষই কল্পনা করেছিল। আমি নিজেও ভেবেছিলাম আর্জেন্টিনা হয়তো আজকে সহজেই 2-0 কিংবা 3-0 ব্যবধানে ম্যাচটা জিতে নেবে, কিন্তু মাঠে যা দেখলাম সেটা ছিল সম্পূর্ণ এক ভিন্ন গল্প। এই ম্যাচটা শুধু একটি জয় নয়, এটা ছিল আর্জেন্টিনার জন্য একটি বড় সতর্কবার্তা। একটা এমন সতর্কবার্তা যা স্কালোনিকে বুঝিয়ে দিল নকআউট পর্বে আর কোনো ভুলের সুযোগ নেই। প্রথমেই কেপ ভার্দেকে তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। শুরু থেকেই তারা বুঝিয়ে দিয়েছিল তারা শুধু অংশগ্রহণ করতে আসেনি, তারা লড়াই করতেও এসেছে। গ্রুপ পর্বের পারফরমেন্স তার বড় প্রমাণ। স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে গোলশূন্য ড্র, সৌদি আরবের বিপক্ষেও গোলশূন্য ড্র, আর উরুগুয়ের সঙ্গে 2-2 গোলে ড্র। এই ফলগুলো কোনো ভাগ্যের জোরে আসেনি, এসব এসেছে তাদের সাহস, শৃঙ্খলা আর অবিশ্বাস্য টিম স্পিরিট থেকে। সেই আত্মবিশ্বাস নিয়েই তারা মাঠে নেমেছিল আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। অন্যদিকে ম্যাচের শুরু থেকেই বলের দখল ছিল আর্জেন্টিনা, কিন্তু শুধু বলের দখল থাকলেই ম্যাচ নিয়ন্ত্রণে থাকে না, আর সেটাই এই ম্যাচে আবারও প্রমাণ হয়ে গেল। কেপে ভার্দে ছিল ভীষণ সংগঠিত। তারা জানতো এক সেকেন্ডের অসতর্কতাও লিওনেল মেসির মতো একজন খেলোয়াড়কে সুযোগ করে দিতে পারে। তাই পুরো ম্যাচ জুড়ে তারা এক মুহূর্তের জন্য অমনোযোগ হয়নি। তারপর এলো সেই মুহূর্ত, যে মুহূর্তের জন্য কোটি কোটি ফুটবল প্রেমী টিভির সামনে অপেক্ষা করে। ম্যাচের 29 মিনিটে একটি দারুণ আক্রমণ, চমৎকার একটি বল, আর তারপর লিওনেল মেসি যেন কয়েক সেকেন্ডের জন্য পুরো স্টেডিয়ামের সময় থেমে গেল। চাপের সেই মুহূর্তেও তার ফিনিশিং ছিল বরফের মতো ঠান্ডা। গোলকিপারের কিছুই করার ছিল না। গোলের সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। এই গোল শুধু আর্জেন্টিনাকে এগিয়ে দেয়নি, এটা আবারও প্রমাণ করে দিয়েছে বড় মঞ্চে বড় খেলোয়াড়রাই পার্থক্য করে দেন। বিশ্বকাপে ধারাবাহিকভাবে গোল করে মেসি আবারও দেখিয়ে দিলেন কেন তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা বলা হয়। তবে এই গোলে আরেকজন নায়কের নাম অবশ্যই বলতে হবে, লিসান্দ্রো মার্টিনেজ। ডিফেন্স থেকে উঠে এসে যেভাবে আক্রমণ তৈরি করলেন সেটা সত্যিই অসাধারণ। অনেকেই তাকে শুধু একজন ডিফেন্ডার হিসেবেই দেখেন, কিন্তু এই ম্যাচে তিনি প্রমাণ করলেন আধুনিক ফুটবলে একজন সেন্টার ব্যাক শুধু ডিফেন্স সামলায় না, প্রয়োজনে আক্রমণের সূচনাও করে। আর সেই মুহূর্ত থেকেই মনে হচ্ছিল আজ হয়তো লিসান্দ্রো বিশেষ কিছু করে দেখাবেন। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি, বরং এখান থেকেই শুরু হয় আসল নাটক। কারণ কেপো ভার্দে হার মানার দল নয়। এক গোল পিছিয়ে পড়েও তারা ভেঙে পড়েনি, বরং আরও সাহসী হয়ে উঠেছিল। তাদের চোখে মুখে ছিল একটাই বার্তা, আমরা হারতে পারি, কিন্তু লড়াই ছাড়া কখনোই হারবো না। আর সেই জেদ, সেই লড়াইয়ের মানসিকতাই ম্যাচটাকে ধীরে ধীরে রূপ দিল এক রুদ্ধশ্বাস যুদ্ধে। আর্জেন্টিনা একবার গোল করেছে, কেপ ভার্দে সেই গোল শোধ করেছে। আবার আর্জেন্টিনা এগিয়েছে, আবারও তারা ফিরে এসেছে। এই নেভার গিভ আপ মানসিকতাই ম্যাচটাকে অসাধারণ করে তুলেছে। অতিরিক্ত সময় শুরু হওয়ার পর পুরো স্টেডিয়ামের পরিবেশই বদলে যায়। একদিকে আর্জেন্টাইন সমর্থকদের উদ্বেগ, অন্যদিকে কেপ ভার্দের বিশ্বাস। কিন্তু ঠিক সেই সময়ে সামনে এগিয়ে আসেন আরেক নায়ক, লিসান্দ্রো মার্টিনেজ। পুরো ম্যাচ জুড়েই তিনি অসাধারণ খেলেছেন, ডিফেন্স সামলেছেন, আক্রমণ তৈরি করেছেন, আর অতিরিক্ত সময়ে এসে নিজেই গোল করে দলকে আবারও এগিয়ে দেন। সত্যি বলতে শুধু ডিফেন্ডার হিসাবে নয়, পুরো ম্যাচের অন্যতম সেরা পারফরমেন্স ছিল এটি। এরপর আসে তৃতীয় গোল, কর্নার থেকে দারুণ একটি হেড। শেষ পর্যন্ত এটি আত্মঘাতী গোল হিসেবেও ধরা হলো। পুরো আক্রমণেই কর্তৃত্ব ছিল ক্রিস্টিয়ানো রোমেরোর, কিন্তু এখানেই জন্ম নেয় সবচেয়ে বড় প্রশ্ন। মেসি ছাড়া আর্জেন্টিনার বাকি 2 গোল এসেছে 2 সেন্টার ব্যাকের কাছ থেকে। তাহলে স্ট্রাইকাররা কোথায়? লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ দুজনের কাছ থেকেই আরও অনেক কিছু আশা করেছিল সমর্থকেরা।
কিন্তু এই ম্যাচে তারা সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। একজন স্ট্রাইকারের কাজ গোল করা, ডিফেন্সকে ব্যস্ত রাখা, প্রতিপক্ষের বক্সে আতঙ্ক তৈরি করা, কিন্তু এই ম্যাচে সেই প্রভাব খুব একটা চোখে পড়েনি। এটা নিঃসন্দেহে স্কালোনির জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয়, কারণ নকআউট পর্বে শুধু মেসির উপর নির্ভর করে বেশি দূর যাওয়া সহজ হবে না। আর্জেন্টিনার অন্য আক্রমণ ভাগকেও জেগে উঠতে হবে। তবে শুধু স্ট্রাইকারদের নিয়েই নয়, আর্জেন্টিনা আরও কিছু দুর্বলতা এই ম্যাচে স্পষ্ট হয়ে উঠেছে, বিশেষ করে উইং প্লে। পুরো ম্যাচে খুব কমবারেই দেখা গেছে দুই প্রান্ত থেকে কার্যকর ক্রস আসতে। সব সময় তো লিওনেল মেসি একাই ডিফেন্স ভেঙে ভেতরে ঢুকে গোলের সুযোগ তৈরি করবে না। আধুনিক ফুটবলে উইং ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডি বক্সে নিখুঁত ক্রস, সেখান থেকে হেড অথবা ওয়ান টাচ ফিনিশ, এসবই বড় ম্যাচে পার্থক্য গড়ে দেয়। এই জায়গাতেই আর্জেন্টিনাকে আরও উন্নতি করতে হবে। মিডফিল্ডেও প্রত্যাশার তুলনায় প্রভাব কম ছিল। এনজো ফার্নান্দেজ পরিশ্রম করেছেন, ডিফেন্সে সাহায্য করেছেন, কিন্তু আক্রমণে সেই ধারটা খুব একটা দেখা যায়নি। ম্যাক অ্যালিস্টারও নিজের সেরা ছন্দে ছিলেন না। আর ইনজুরির দুশ্চিন্তা তো আছেই। মলিনা, মেদিনা, এই চোটগুলো স্কালোনির পরিকল্পনাকে কঠিন করে তুলতে পারে। তবে সব কিছুর মাঝেও একজন মানুষ আবারও আর্জেন্টিনাকে বাঁচিয়েছেন, এমিলিয়ানো মার্টিনেজ। তার একের পর এক গুরুত্বপূর্ণ সেভ না থাকলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। শেষ দিকে তার এই আত্মবিশ্বাস সেভ আর্জেন্টিনাকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করেছে। শেষ পর্যন্ত আর্জেন্টিনা জিতেছে। স্কোরবোর্ড বলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা রাউন্ড অফ 16-এ উঠে গেছে, কিন্তু এই ম্যাচ আরও একটি সত্যি সামনে নিয়ে এসেছে। জয় পেলেই সব কিছু ঠিক হয়ে যায় না, কিছু জয় থাকে যে জয় ভবিষ্যতের জন্য সতর্কবার্তা নিয়ে আসে। হয়তো এই ম্যাচটাই স্কালোনিকে সময় মতো বুঝিয়ে দিল কোথায় ভুল হচ্ছে, কোন জায়গাগুলো দ্রুত ঠিক করতে হবে। আর যদি সেই ভুলগুলো শুধরে ফেলা যায়, তাহলে এই আর্জেন্টিনা আবারও শিরোপার অন্যতম দাবিদার। কিন্তু যদি একই ভুল চলতে থাকে, তাহলে সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। আপনাদের কি মনে হয়, এই আর্জেন্টিনা সবচেয়ে বড় দুর্বলতা কী? স্ট্রাইকারদের ব্যর্থতা, উইং প্লে, নাকি ইনজুরির সমস্যা? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।